ক্লাসটা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে স্টার্ট করব। তার আগে আমি কতগুলো জিনিস বলি, চারটে জিনিসের কনসেপ্ট আমি সবার আগে দেবো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এক নম্বর হচ্ছে কারেন্ট, 2 ভোল্টেজ, 3 ইএমএফ, 4 রেজিস্ট্যান্স, 5 পাওয়ার, 6 এনার্জি। এগুলোর কনসেপ্ট সবার আগে আমি ক্লিয়ার। ফার্স্ট হচ্ছে ভোল্টেজ দিয়ে শুরু করি। ভোল্টেজের ডেফিনেশন যদি আমাকে বলতে হয়, ভোল্টেজ কি? ভোল্টেজ হচ্ছে ডিফারেন্স বিটুইন হায়ার পোটেনশিয়াল অ্যান্ড লোয়ার পোটেনশিয়াল। Potential difference between higher potential and lower potential. Potential difference between higher and lower potential point. এখন এই একটা সার্কিট যদি হয়, এটা যদি রেজিস্ট্যান্স হয়, এখানে যদি কারেন্ট ফ্লো করে, এটা যদি পয়েন্ট এ হয়, এটা যদি পয়েন্ট বি হয়, এখানকার ভোল্টেজ যদি ভিএ হয়, এখানকার ভোল্টেজ যদি ভিবি হয়, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে অলওয়েজ ভিএ ইজ গ্রেটার দেন ভিবি। কেননা এখানে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে যেটা কারেন্টকে অপোজ করে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপ হয়। যদি এখানে ভিএটা 100 ভোল্ট হয়, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 5 হয়, কারেন্টের ভ্যালু যদি 4 হয়, তাহলে ভোল্টেজ ড্রপ ডিউ টু রেজিস্ট্যান্স কত হবে? ভোল্টেজ ড্রপ ডিউ টু রেজিস্ট্যান্স VR ইজ ইকুয়াল টু হবে IR। I কত? 4, রেজিস্ট্যান্স কত? 5, তাহলে কত হবে? 20 ভোল্ট, সরি 20 ভোল্ট। তাহলে VR হয়ে গেল 20 ভোল্ট। তাহলে VB কত হবে? VA মাইনাস VR। VA তে ছিল 100 ভোল্ট, ড্রপ হয়েছে এখানে 20 ভোল্ট, আলটিমেট যেটা পেয়েছি সেটা হচ্ছে 80 ভোল্ট। দেখো, বুঝতে পারলে কি পারলে না বলবে। পয়েন্টগুলো ক্লিয়ার না হলে আমাকে বলবে, আমি সেই অর্ডারে তোমাদেরকে এগোবো। বোঝা গেছে? কারেন্ট বোঝা গেছে, রেজিস্ট্যান্স বোঝা গেছে। রেজিস্ট্যান্স হচ্ছে এটা হচ্ছে অপোজ দ্য কারেন্ট। কারেন্টে জানে। ইএমএফটা কি? ইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এর ইউনিট অফ ভোল্ট, এর ইউনিট অফ ভোল্ট। তফাৎ কি? কোন একটা ভোল্টেজ ওয়ার্ডটা থাকে যখন সার্কিট কানেক্টেড অবস্থায় রয়েছে, তখন যেটা হাই পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল ডিফারেন্স, তখন সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ। ইএমএফ কোনটাকে বলছি? যখন সেটা সার্কিটে কানেক্ট থাকে না। সাপোজ ধর একটা ব্যাটারিকে তুই দোকান থেকে কিনে নিয়ে আসছিস, ব্যাটারিটা এরকম একটা ব্যাটারিকে তুই দোকান থেকে কিনে নিয়ে আসছিস। এটা মাথাটা, এটা প্লাস, এটা মাইনাস। এখানকার পোটেনশিয়াল হচ্ছে 10 ভোল্ট, এখানকার সবসময় 0 ভোল্ট হয়, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো? 10 ভোল্ট হলো। এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো? 10 ভোল্ট হলো। তো তাহলে
এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যদি 10 ভোল্ট হয়, এইটা শুরুতে ইনিশিয়ালি এটা হচ্ছে ইএমএফ। এবার তুই ব্যাটারিটাকে সার্কিটে কানেক্ট করলি, কারেন্ট ফ্লো দিনের পর দিন কমতে কমতে এটা কত ভোল্ট হয়ে গেল, 5 ভোল্ট। তখন এদের পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে গেল, কমে গিয়ে 5 ভোল্ট। তার মানে ভোল্টেজ, বুঝতে পারছিস কথাটা কি বলছি? অ্যাকচুয়ালি ভোল্টেজ কি, পোটেনশিয়াল ডিফারেন্স। প্লাস পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, গ্রাউন্ড পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাদের ডিফারেন্স হচ্ছে 10 ভোল্ট ছিল। এখন কারেন্ট যাওয়ার পরে প্লাস পয়েন্টের পোটেনশিয়াল কমে গিয়ে হচ্ছে 5 ভোল্ট, গ্রাউন্ড পয়েন্টের পোটেনশিয়াল হয়েছে কমে গিয়ে 0 ভোল্ট, ডিফারেন্স হয়েছে 5 ভোল্ট। তাহলে এইভাবে জিনিসটা কি হয়, এইভাবে জিনিসটা কমতে থাকে, আস্তে আস্তে টাইমের সাথে সাথে এইভাবে জিনিসটা কমতে থাকে, কমতে কমতে 0 হয়ে যায়, ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। রিচার্জেবল হলে তুমি তাকে আবার চার্জ করে আবার ওটাকে 10 ভোল্টে নিয়ে যেতে পারবে প্লাস পয়েন্টটাকে। নন রিচার্জেবল ব্যাটারি হলে ওটাকে ফেলে দিতে হবে। এটাই হচ্ছে কনসেপ্ট। সার্কিটে কানেক্ট থাকা অবস্থায় যে ডিফারেন্সটা সেটা ভোল্টেজ, সার্কিটে কানেক্ট না থাকা অবস্থায় যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। কারেন্ট কি বললাম, পাওয়ার কি, পাওয়ার হচ্ছে, পাওয়ারকে আমি 3 ভাগে ভাগ করেছিলাম, মনে পড়ে? পাওয়ারকে আমি 3 ভাগে ভাগ করেছিলাম। পাওয়ার মানে বেসিক্যালি পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তার মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট গুণ করলে কি হচ্ছে, পাওয়ার। আর পাওয়ারের সাথে আবার টাইম গুণ করলে কি হচ্ছে, দ্যাট ইজ এনার্জি। পাওয়ার ইন্টু টাইম করলে হয় এনার্জি, আর ভোল্টেজ ইন্টু কারেন্ট মাল্টিপ্লাই করলে হয় পাওয়ার। বোঝা গেছে? এখানে কোনো ডাউট আছে আর? এবার হচ্ছে যে এসি আর ডিসি সার্কিটের যে বেসিক ডিফারেন্সটা পড়িয়েছিলাম, মনে আছে? এসি আর ডিসি সার্কিটের যে ডিফারেন্সটা, এই সার্কিটে কি বলেছিলাম যে 3টে এলিমেন্ট কারেন্টকে অপোজ করে। ডিসি সার্কিটে কি বলেছিলাম যে শুধুমাত্র রেজিস্ট্যান্স কারেন্টকে অপোজ করে, তাই তো? এই সার্কিটে কে কে কারেন্টকে অপোজ করে? রেজিস্ট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সএল এর ফর্মুলা কি, 2 পাই এফএল। এক্সি এর ফর্মুলা কি, 1/2 পাই এফসি। অ্যাকচুয়ালি এটা পার্ট অফ, এগুলো কোথা থেকে আসছে, ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স থেকেই আসছে। দিয়ে এই তিনজনে মিলে যে টোটাল অপোজটা করে সেটাকে কি বলেছিলাম, ইম্পিডেন্স। তাহলে ওই জন্য এসি সার্কিটের ক্ষেত্রে V ইকুয়ালস টু IZ for AC circuit, V equals to IR for DC circuit. Clear? এরপর আসছি ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্য। Faraday's law ফার্স্ট ল কি, ইন্ডাকশন এফেক্ট কাকে বলে জানো? অ্যাট্রাকশনের ইন্ডাকশন কাকে বলে জানো? ইন্ডাকশন এফেক্ট, ইন্ডাকশন ওয়ার্ডটার মানে বোঝো? কেউ আছো যে ইন্ডাকশন ওয়ার্ডটার মানে? সাপোজ ধরো তুমি কিছু করছো না, আমি তোমাকে, তুমি একটা গাড়ি কেনার প্ল্যান করছো, আমি তোমাকে রোজ রোজ কানের সামনে বোঝাচ্ছি, ভাই সুজুকির গাড়ি কেন, সুজুকির গাড়ি কেন, সুজুকির গাড়ি খুব ভালো, সুজুকির গাড়ির এই ভালো ওই ভালো।
এটা করতে করতে না তোমার ওই সুজুকি গাড়ির উপর একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সুজুকি গাড়িটা ভালো ভালো, ঠিক আছে। তার মানে কি আমার এফেক্টটা আমি তোমার উপর খাটালাম, দ্যাট ইজ কল ইন্ডাকশন এফেক্ট। এটা ভালো ভালো এফেক্ট হতে পারে, এটা আবার খারাপ এফেক্ট হতে পারে। এটা যে সবসময় ভালো এফেক্ট হবে তার কোনো তো মানে নেই, খারাপ এফেক্টও হতে পারে। তার মানে ইন্ডাকশন এফেক্ট মানে কি, এই যে আমার কথায় আমার ইয়েতে তুমি যে বুঝলে, এটা হচ্ছে ইন্ডাকশন এফেক্ট। ক্লিয়ার? এর বেসিসে দুখানা ল আছে, একটা ফার্স্ট ল, একটা সেকেন্ড ল। ফার্স্ট ল হচ্ছে ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফার্স্ট ল কি? when a current carrying conductor cuts a magnetic field and EMF is induced in that. When a current carrying conductor cuts a magnetic field and EMF is induced in that conductor. Second law হচ্ছে বোঝাচ্ছে the magnitude of induced EMF is equal to the rate of change of flux linkage. তাহলে ফার্স্ট ল কি? when a current carrying conductor cuts a magnetic field and EMF is induced in that conductor. জিনিসটা যেটা হয়, ধরো সাপোজ এখানে একটা নর্থ পোল রয়েছে, এখানে একটা সাউথ পোল রয়েছে। নর্থ পোলটা কি করে হয়েছে? নর্থ পোল দুরকম ভাবে হতে পারে। ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেটের তফাৎ তোমরা জানো আশা করি, যে কারেন্ট পাঠিয়ে কাউকে ম্যাগনেটাইজড করে বা ম্যাগনেটে কনভার্ট করার ফর্মুলাটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রোম্যাগনেটিক ফেসিলিটি কি? যে আমরা তার ম্যাগনেটিক প্রপার্টিটাকে বাড়াতে পারি বা কমাতে পারি। মানে এইখানে ধরো সাপোজ তুমি কারেন্ট পাঠিয়েছো, এরকম একটা ম্যাগনেটিক পার্টকে তুমি কারেন্ট পাঠিয়েছো, এখানেও একটা পার্টকে তুমি কারেন্ট পাঠিয়েছো। তাহলে যদি এইখানে কারেন্ট পাঠানো হয়, তাহলে এইখানে যদি নর্থ পোল তৈরি হয়, তাহলে অবভিয়াসলি উপরে একটা সাউথ পোল আছে। আর যদি এখানে সাউথ পোল তৈরি হয়, তাহলে অবভিয়াসলি এখানে নিচের দিকে একটা নর্থ পোল আছে। তাই তো নাকি? এইভাবে দুখানা ম্যাগনেটের পজিশন সেট হয়েছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ম্যাগনেটের পজিশনটা এইভাবে সেট হয়েছে। এখানে যদি একটা নর্থ পোল থাকে, তার মানে অবভিয়াসলি তার উপরে, মানে গোটা ম্যাগনেটটা দেখাচ্ছি না আমি, উপরের ম্যাগনেটের নর্থ পোলটাকে দেখাচ্ছি, নিচের ম্যাগনেটের সাউথ পোলটাকে দেখাচ্ছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বোঝা না গেলে বলবে, আমি আবার রিপিট করব। আরেকবার বলে দাও। দুটো ম্যাগনেট, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। আমি এইটুকু অংশ দেখাচ্ছি, আমি এই পোর্শনটা দেখাচ্ছি। এই দুটোকেই আমি কারেন্ট পাঠিয়ে ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট করেছি। এবার বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে উপরে একটা সাউথ পোল আছে, নিচে একটা নর্থ পোল রয়েছে। যখন এইরকম সিচুয়েশন হবে না, তখন কি হবে? তখন নর্থ পোল থেকে সাউথ পোলে কিছু ম্যাগনেটিক লাইন্স থাকবে, এরকম অনেক থাকবে। আমি তো কয়েকটা দেখাচ্ছি। এই ম্যাগনেটিক লাইন্স গুলোকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা ফাই দিয়ে লেখে, যেটা ইউনিট হচ্ছে ওয়েবার, ডাব্লিউবি। এখন এই জিনিসটা এখানে হচ্ছে, পাঁচখানা ফ্লাক্স দিয়ে আমি দেখাচ্ছি, সাতখানা দিয়ে দেখাচ্ছি।
এখন এর মধ্যে একটা আমি সলিনয়েডকে প্লেস করেছি, এটা হচ্ছে সলিনয়েড। তুমি এবার একটা কথা বলো, এই সলিনয়েডটা কতগুলো ফ্লাক্সকে কাট করছে? চোখের সামনে কতগুলো ফ্লাক্সকে কাট করতে দেখছো? এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, দ্যাট ইজ এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, মাথায় রাখবে। এটা হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। কতগুলো ফ্লাক্সকে কাট করতে দেখছো? এই 7খানাকেই কাট করছে। 1 2 3 4 5 6 7, 7খানা ফ্লাক্সকে কাট করছে। এরপর এটাকে মুভ করিয়ে আমি এই পজিশনে নিয়ে এলাম। কখানা ফ্লাক্সকে কাট করছে? 5খানাকে কাট করছে। তারপর এটাকে আমি এই সোজা পজিশনে নিয়ে এলাম। কখানা ফ্লাক্সকে কাট করছে? 1খানাকে কাট করছে। আবার মুভ করে আমি এই পজিশনে নিয়ে এলাম। কখানা ফ্লাক্সকে কাট করছে? 5টাকে কাট করছে। আবার এটাকে ঘুরিয়ে এই সোজা, মানে আমি জিনিসটাকে এইভাবে যখন ঘোরাচ্ছি তখন 7 5 1 5 7 এই অর্ডারে ফ্লাক্স কাট হচ্ছে। তার মানে টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাট চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাট চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে যখনই টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাট চেঞ্জ হচ্ছে তখন ইএমএফ ইনডিউসড হবে, সেটাই সেকেন্ড লয় বলেছে। ফার্স্ট লয় কি বলেছে? when a current carrying conductor, কারেন্ট ক্যারি করে এরকম কন্ডাক্টর, এই সলিনয়েড যেটা ছবিতে এঁকেছি, এইটা যদি ম্যাগনেটিক ফ্লাক্সে কাট করে তাহলে একটা ইএমএফ ইনডিউসড হবে। ইএমএফ ইনডিউসড হওয়া মানে একটা ভোল্টেজ তৈরি হবে, একটা ভোল্টেজ প্রডিউস হবে। এই যে আমরা যে লাইট ফ্যান জ্বালাচ্ছি, এই যে যা আমরা ইলেকট্রিসিটি ইউজ করছি, কোথাও না কোথাও সেটা জেনারেশন হচ্ছে, সেটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। নাহলে তো আমরা এসব চালাতে পারতাম না। তার জন্য যে ফর্মুলাটা যে বানিয়েছে সেই হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডের এই ফর্মুলাটা ছাড়া কিন্তু বাকি কোনো কাজ হতো না। তাহলে যখন কি বলেছে? when a current carrying conductor cuts the magnetic field and EMF is induced in that conductor, তো EMF ওখানে তৈরি হবে। হ্যাঁ, হয়েছে। দেখাল বলছে এখানে EMF তৈরি হচ্ছে, কিন্তু সেটা ফার্স্ট লতে কিন্তু পুরো ইনফরমেশনটা দেয়া নেই, সেকেন্ড লতে যেতে হবে। তার জন্য the magnitude of induced EMF is equal to the rate of change of flux linkage। যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে তার ম্যাগনিটিউডটা কি? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। তার মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ মানে কি? ফ্লাক্স লিঙ্ক করছে কটায়? ফার্স্টে যখন এই বরাবর ছিল, আমি রেড ইঙ্ক দিয়ে দেখাচ্ছি, যখন এই বরাবর ছিল তখন 7খানা ফ্লাক্সকে কাট করছিল। তারপরে 5খানা করলো, তারপরে 1খানা করলো, আবার 5খানা করলো, আবার 7খানা করলো, এই অর্ডারে ফ্লাক্স কাট করছে। টাইমের রেসপেক্টে ফ্লাক্স কাটটা 7 5 1 5 7 এইভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজকে আমি কি লিখতে পারি? d∅dt। টাইমের রেসপেক্টে কত ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সেটাকে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ বলে। d/dt মানে dt এর রেসপেক্টে d∅ মানে হচ্ছে টাইমের রেসপেক্টে কত ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, সেটাকে তাহলে কি বলছে? d∅dt। তাহলে d∅dt মানে হচ্ছে টাইমের রেসপেক্টে কত ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। তাহলে E ইজ ইকুয়াল টু কি? E হচ্ছে ইএমএফ। তাহলে ইএমএফ ইজ ইকুয়াল টু ইএমএফ প্রপোর্শনাল টু d∅dt। তার সাথে আরেকটা প্রপোর্শনাল হয় n। n হচ্ছে নাম্বার অফ টার্নস। এর মধ্যে আমি যত টার্ন বাড়াবো, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এর মধ্যে আমি যত টার্ন বাড়াবো তত বেশি ইএমএফ তৈরি হবে। সেই জন্য E প্রপোর্শনাল টু d∅dt ইন্টু n। এবার তুই একটা কথা বল, এই 75157 টাইমের রেসপেক্টে যে ফ্লাক্স কাটটা চেঞ্জ হচ্ছে, এটা যদি খুব স্পিডে ঘোরে, এই সলিনয়েডটা যদি খুব স্পিডে ঘোরে তাহলে বেশি ইএমএফ তৈরি হবে, না এটা যদি আস্তে ঘোরে তাহলে বেশি ইএমএফ তৈরি হবে, নাকি দুটো ক্ষেত্রে একই ইএমএফ তৈরি হবে? বলতে পারবি?
যদি বেশি ঘোরে তবে যদি বেশি জোরে ঘোরে তাহলে ইএমএফ কিন্তু বেশি তৈরি হবে, তাড়াতাড়ি তৈরি হবে। যদি ওটা আস্তে আস্তে ঘোরে তাহলে কিন্তু ইএমএফ কম তৈরি হবে। আর তাহলে এই ফর্মুলাটাকে একদম সেন্ট্রালাইজড ফর্মুলা যখন নিয়ে আসছি তখন সেটা হচ্ছে E is equal to মাইনাস এন d5/dt। একটা মাইনাস আসছে, এই মাইনাসটা কার জন্য? লেঞ্জেস ল এর জন্য। বোঝা গেছে না যায়নি? নেক্সট টার্ম যেটাকে নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। পার ইউনিট এরিয়াতে টোটাল নাম্বার অফ ফ্লাক্স পার ইউনিট এরিয়া যেটা হয় সেটাকে বলা হয় ফ্লাক্স ডেন্সিটি। তার মানে φ/a এইটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, এটাকে বলা হচ্ছে বি। এটা ফ্লাক্স ডেন্সিটিটাকে, এটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এটাকে বলা হয় টেসলা। টেসলা যেটা ওয়েবার পার মিটার স্কোয়ার পার ইউনিট এরিয়া, এটাকে এক ইউনিটে বলা হয়, এর ইউনিট হচ্ছে টেসলা। টোটাল ফ্লাক্স যে হচ্ছে এই যে এত এত যে ফ্লাক্স হচ্ছে টোটাল পার ইউনিট এরিয়াতে যেটা হবে সেটাকে বলা হবে ফ্লাক্স ডেন্সিটি। বি দিয়ে ডিনোট করা হয় φ/a, এটা ইউনিট হচ্ছে টেসলা। এখন এর সাথে যেটা শিখবো, আরেকটা যেটা শিখতে হবে সেটা হচ্ছে লেঞ্জেস ল। লেঞ্জেস ল কি? The electromagnetically induced current flows in such a direction the magnetic field produced by it tends to oppose the very cause which produces it. এটা কঠিন, মানেটা একটু কঠিন, আমি বলে দিচ্ছি, ইজি হয়ে যাবে। The electromagnetically induced current flows in such a direction the magnetic field produced by it tends to oppose the very cause which produces it. এটা কিন্তু মাদার ফর্মুলা ইলেকট্রিক্যালে। কেননা এই যে ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্ট, এটা কি করবে? এটা তো ফ্লো করছে, এমন ডিরেকশনে ফ্লো করবে। ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্ট এমন একটা ডিরেকশনে ফ্লো করবে, ওর জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা যেন যে কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তাকে বাধা দেয়। ধরো এটা একটা সলিনয়েড, এই সলিনয়েডের রেসপেক্টে আমি যদি এই দিকে কারেন্ট পাঠাই, এটা প্লাস এটা মাইনাস, আমি কারেন্ট পাঠাই, তাহলে কি হবে? এখানে একটা নর্থ পোল তৈরি হবে, এদিকে একটা সাউথ পোল তৈরি হবে। কারেন্ট এখান দিয়ে যাবে আর এখান দিয়ে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে ফাই। এর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, ওখান দিয়ে একটা ফ্লাক্স যাবে। এই ফ্লাক্সটা কিন্তু ডাইরেক্ট ফ্লাক্স। যতক্ষণ এখানে ডিসি পাঠাচ্ছি সেটা ডাইরেক্ট ফ্লাক্স তৈরি হচ্ছে। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্ট এমন ডিরেকশনে ফ্লো করে। ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্ট মানে কি?
এই যে ভোল্টেজটা যেটার কথা বললাম যে ইএমএফ ইনডিউসড হচ্ছে, আগের ফর্মুলাতে যেটা দেখালাম, ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে যেটা দেখালাম যে ওখানে ভোল্টেজ তৈরি হচ্ছে, ওই ভোল্টেজ তৈরি হচ্ছে মানেই সেখানে একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক্যালি ইনডিউসড কারেন্ট। হলো, এমন ডিরেকশনে ফ্লো করবে যে ম্যাগনেটিক ফিল্ড, ওর জন্য যে ম্যাগনেটিক, ওই কারেন্টের জন্য যে এই যে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে দেখালাম ছবিতে, এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ওর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা যে কারণে কারেন্টটা ফ্লো করছে, কি কারণে কারেন্টটা ফ্লো করছে, এই ভোল্টেজটা দিয়েছি বলে কারেন্টটা ফ্লো করছে। তার মানে এই কারেন্টটা এমন ডিরেকশনে ফ্লো করবে যাতে এই ম্যাগনেটিক ফিল্ড এই ভোল্টেজটাকে অপোজ করে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বেসিক্যালি এগুলোকে তো দেখানো যায় না, এগুলোকে বোঝাতে হয়। পরিষ্কার হয়েছে? একটু একটু রেসপন্স করো, নাহলে তো আমি বুঝতে পারবো না যে হচ্ছে কি হচ্ছে না। দাদা একবার বলে দেয়। কতটা বুঝেছো বলো? কতটা বুঝেছো? কেউ বোঝেনি? এই ব্যাচে যারা ক্লাস করছো কেউ নেই যে বুঝেছো? হ্যালো, কেউ আছো যে জিনিসটা বুঝেছো? লেঞ্জেস ল মানে কি? লেঞ্জেস ল মানে কারেন্ট এমন ডিরেকশনে ফ্লো করবে যার জন্য কারেন্ট ফ্লো করছে সেই তাকে বাধা দেবে। কারেন্ট এমন ডিরেকশনে ফ্লো করে এমন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে যার জন্য এই কারেন্টটা ফ্লো করছে তাকে ও বাধা দেবে। এইটুকু জিনিস বুঝেছো? বাকিটা এইটা তো পরীক্ষার খাতায় লিখবে। বাকিরা কি? তুমি ছাড়া আর কে আছো ক্লাসে? রেসপন্স করো তো, যারা আছো তারা রেসপন্স করো তো, বুঝেছো কি বোঝনি? তো ডায়াগ্রামটা একটু, কি বলছো? তো বলছি যে ডায়াগ্রামটা একটু ক্লিয়ার করে দেন। আর বাকিরা কি বলছো? বুঝেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। ধরো ডায়াগ্রামটা পরিষ্কার হবে। দেখো এখানে একটা বড় সলিনয়েড নিয়েছি, এখানে আমি একটা এসি ভোল্টেজ সোর্স লাগিয়েছি, এটা ভি ভোল্ট, এফ হার্ট, একটা এসি ভোল্টেজ সোর্স। এখানে আরেকটা নিয়েছি যেখানে একটা কি লাগিয়েছি, ভোল্ট মিটার লাগিয়েছি, VOLT, এটা হচ্ছে ভোল্ট মিটার। হ্যাঁ, এটা ভোল্টেজ সোর্স, এটা ভোল্ট মিটার, এখানে শুধু মাপতে পারবে, এখান থেকে কোনো ভোল্টেজ দেয়া হবে না, দুটোর মধ্যে তফাৎ আছে। আমি এখানে যখন এসি কারেন্ট পাঠাচ্ছি, আই পাঠাচ্ছি, তখন কি হচ্ছে, এই দুটো কি ইলেকট্রিক্যালি কানেক্টেড, কয়েল এ কয়েল বি ইলেকট্রিক্যালি কানেক্টেড। হ্যাঁ, কোথায় কানেক্টেড? এই তারটা এই তারের সাথে লেগে আছে। হ্যাঁ বললে, কয়েল এর কোন তার কয়েল বির সাথে লেগে আছে? একটা না। সলিনয়েডের সাথে লেগে আছে। না স্যার, তাহলে আমি বলতে পারি coil A and coil B both are magnetically coupled but not electrically connected, but not electrically connected. তাহলে যখনই এখানে আমি কারেন্ট পাঠাচ্ছি তখনই এর মধ্যে দিয়ে কি হচ্ছে, একটা অল্টারনেটিং ফ্লাক্স যাচ্ছে। যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা হচ্ছে অল্টারনেটিং ফ্লাক্স। যেহেতু এসি পাঠিয়েছি তাই এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে অল্টারনেটিং ফ্লাক্স যাচ্ছে।
অল্টারনেটিং ফ্লাক্স মানে কি, এইখানে একবার এন পোল হবে, এখানে একবার এস পোল হবে, পজিটিভ হবে। মানে এটা যদি ভোল্টেজ হয়, সরি টাইমের রেসপেক্ট, এটা যদি ভোল্টেজ হয়, টাইমের রেসপেক্টে তার কারেন্ট হবে এটা, টাইমের রেসপেক্টে তার ফ্লাক্স হবে এইটা। এখন এটা এই ভোল্টেজের জন্য এই কারেন্ট, তার জন্য এই ফ্লাক্স। এখন যখনই এরকম হবে, কয়েল এ আর কয়েল বি রয়েছে, তাহলে এই ফ্লাক্সটা কি নেচার, অল্টারনেটিং নেচার। তার জন্য এখানে নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, এখানে নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, পজিটিভ হবে, সেকেন্ড হাফে এই তোমার নেগেটিভ হবে, এটা সাউথ পোল হয়ে যাবে, এটা নর্থ পোল হয়ে যাবে। এই জিনিসটা অল্টারনেটিং কারেন্ট পাঠালে কিন্তু এইটা হবে। এখন এত কিছু বলার কারণ কি, এই কয়েলটা তো ফ্লাক্স কাট করছে কি করছে না, কয়েল এর ফ্লাক্স কাট করছে কি করছে না, হ্যাঁ সেটা তো অল্টারনেটিং ফ্লাক্স। যে ফ্লাক্সটা কাট করছে, টাইমের অল্টারনেটিং ফ্লাক্স মানে টাইমের রেসপেক্টিভ ফ্লাক্স চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, এই তো বাড়ছে কমছে, তার মানে এখানেও ডিফাই বাই ডিটি হচ্ছে, টাইমের রেসপেক্টিভ ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ঠিক কি ঠিক না। টাইমের রেসপেক্টিভ ফ্লাক্স একবার বাড়ছে কমছে, যেহেতু ভোল্টেজ বাড়ছে কমছে, টাইমের রেসপেক্টিভ ফ্লাক্সও বাড়ছে কমছে, তাহলে এখানে তো ডিফাই বাই ডিটি এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে, কয়েল এতেও কাজ করবে, কয়েল বিতেও কাজ করবে, ঠিক কি ঠিক না। হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার। কয়েল এতে যে ইএমএফ ইনডিউসড হবে সেটাকে বলবো সেলফ ইনডিউসড ইএমএফ। কয়েল এতেই ভোল্টেজ দিয়েছি আর ইএমএফটা কোথায় ইনডিউসড হচ্ছে, কয়েল এতেই হচ্ছে, এটাকে বলবো সেলফ ইনডিউসড ইএমএফ। আর কয়েল এতে ভোল্টেজ দিয়েছি, কয়েল বিতে ইএমএফ তৈরি হয়েছে, সেটাকে বলবো মিউচুয়াল ইনডিউসড ইএমএফ। কয়েল এতে কারেন্ট দিয়েছি, কয়েল বিতে ইএমএফ তৈরি হচ্ছে, সেটা কে মেজার করছে, বি মেজার করছে। তার মানে আমি এমন না, তার মানে কিন্তু এখানে কিন্তু কয়েল এ কয়েল বি কিন্তু ম্যাগনেটিক্যালি কাপেল ছিল, ইলেকট্রিক্যালি কানেক্টেড ছিল, সরি ইলেকট্রিক্যালি আইসোলেটেড, এটা ভুল লিখেছি, ম্যাগনেটিক্যালি কাপেলড ইলেকট্রিক্যালি আইসোলেটেড। তাহলে কয়েল এ কয়েল বি কিন্তু ইলেকট্রিক্যালি কানেক্টেড ছিল না, কিন্তু ম্যাগনেটিক্যালি কাপেলড ছিল, তার জন্য যে ইএমএফ ইনডিউস হলো, যে কয়েলে পাঠানোর জন্য, যখন একটা কয়েল এতে পাঠানোর জন্য কয়েল এতেই ইএমএফ ইনডিউসড হলো, তখন সেটাকে বলছি সেলফ ইনডিউসড ইএমএফ। কয়েল এতে কারেন্ট পাঠানোর জন্য যখন কয়েল বি তে ইএমএফ ইনডিউসড হলো, তখন সেটাকে বলছি মিউচুয়াল ইনডিউসড ইএমএফ। পরিষ্কার? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, স্যার। হ্যাঁ। তাহলে ইনডিউসড ইএমএফ কে আমরা ক ভাগে ভাগ করতে পারি, ইনডিউসড ইএমএফ কে আমরা প্রাইমারি দুভাগে ভাগ করতে পারি, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ ডায়নামিক্যালি ইনডিউসড ইএমএফ। স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ কে আবার দুভাগে ভাগ করতে পারি, সেলফ ইনডিউসড ইএমএফ, মিউচুয়াল ইনডিউসড ইএমএফ। বোঝা গেছে? এর এক্সাম্পল হচ্ছে কোথায় ঘুরে, মোটর, জেনারেটর, আর এর এক্সাম্পল হচ্ছে ট্রান্সফর্মার। ওই জন্য ডিসি সার্কিটে কোনো ট্রান্সফর্মার অপারেট করে না, সব এসি সার্কিটে অপারেট করে।
আর মোটর জেনারেটরে আমি কি করি, কয়েলিংটা এমন করি টাইমের রেসপেক্টেড ফ্লাক্স কাটকে চেঞ্জ করে ইএমএফ ইন্ডিউসড করি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট আছে? এবার এই রকম এসি সার্কিটে দুটো লসের কথা আমরা বলবো। লসটাকে আগে পড়িয়ে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। এটা যে এসি সার্কিটে যে লস হয়, সেই লসকে আমরা দু রকম ভাগে ভাবতে পারি। একটা লসকে বলি কপার লস, একটাকে বলি কোর লস। কোর লসকে আমি আবার দুভাগে ভাঙতে পারি, একটাকে বলি এডি কারেন্ট লস, একটাকে বলি হিস্টেরিসিস লস। ফার্স্ট যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে হিস্টেরিসিস লস। একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে, একটা মানে যেটা ম্যাগনেটে কনভার্ট হয়, একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে এটা ম্যাগনেটে কনভার্ট হতে পারে। ম্যাগনেটিক মেটেরিয়াল, নন ম্যাগনেটিক মেটেরিয়াল মানে কি, তাকে তুমি জিন্দগিতে কখনো ম্যাগনেটিক মেটেরিয়ালে কনভার্ট করতে পারবে না। ফের ম্যাগনেটিক মেটেরিয়াল মানে হচ্ছে যাকে তুমি ম্যাগনেটে কনভার্ট করতে পারবে। তার মধ্যে ছোট ছোট ম্যাগনেটিক পোলগুলো এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। প্রত্যেকের কিন্তু এর এন পোল, এর এস এখানে, এর মাথায় এন, এর নিচে এস, এর এখানে এন, এখানে এস, এন এস, এর এদিকে এন এস, এন এস, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তুমি যখন এটাকে ম্যাগনেটে কনভার্ট করে দেবে, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। এটা হচ্ছে ম্যাগনেট। তখনই কিন্তু সব কটার মুখ এরকম সিঙ্ক্রোনাইজড হয়ে যায়। সবার এন একদিকে, সবার এস একদিকে, এদিকে এন, এদিকে সবার এস। তার মানে এটা কিসে কনভার্ট হলো? ম্যাগনেট। এর পরের স্টেপে যদি সাউথ পোলটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এদেরকে যদি আবার 180 ডিগ্রি রোটেট করাও, তাহলে কেমন হবে? এদিকটায় সাউথ চলে আসবে, নর্থ সাউথ। তাহলে প্রত্যেকের মুভমেন্ট কত ডিগ্রি হচ্ছে? প্রত্যেকটা ম্যাগনেটিক ডাইপোলের মুভমেন্ট কত ডিগ্রি হচ্ছে বলো? বলতে পারবে না? এই যে এস এন দিয়ে যে প্রত্যেকের মুভমেন্ট কত ডিগ্রি হচ্ছে? তো 180 ডিগ্রি হচ্ছে। প্রত্যেকে এরকম করে ঘুরে গিয়ে প্রত্যেকের 180 ডিগ্রি মুভমেন্ট হচ্ছে। কেন বললাম এসি সার্কিটে পজিটিভ হাফে এটা থাকে, নেগেটিভ হাফে এটা থাকে। তাহলে পজিটিভ হাফে যদি আমি দেখি, তাহলে লেফট হ্যান্ড সাইডে এন পোল আছে, রাইট হ্যান্ড সাইডে এস পোল আছে। নেগেটিভ ভাবে আমি যদি দেখি, লেফট হ্যান্ড সাইডে এস পোল আছে, রাইট হ্যান্ড সাইডে এন পোল আছে। তার মানে কি, ও তো কন্টিনিউয়াসলি এই জিনিসটা হচ্ছে। তার মানে ওই পোলার পোলগুলো কিন্তু 180 ডিগ্রি মুভমেন্ট কিন্তু পোলগুলোর হচ্ছে। তাহলে যখনই এই ডাইপোলগুলোর মুভমেন্ট 180 ডিগ্রি হচ্ছে, তাদের মধ্যে একটা ধাক্কা ধাক্কি লাগছে, তাদের মধ্যে একটা কলিশন হচ্ছে। এরকম তো ছড়িয়ে এত এত গ্যাপে গ্যাপে থাকে না, আরো কনজেস্টেড ভাবে থাকে। যখনই হচ্ছে তখনই ওদের মধ্যে কিন্তু লস হচ্ছে। যেটা কি টাইপ লস? যেটা হিট লস।
এই টাইপ অফ লসটাকে বলা হয় হিস্টেরিসিস লস। ডিসি সার্কিটে কিন্তু নর্থ পোল সাউথ পোলের পজিশন চেঞ্জ হয় না, যার জন্য ডিসি সার্কিটে এই লস দেখা যায় না। এটা কিসে কোথায় দেখা যায়? এটা কিন্তু দেখা যায় হচ্ছে এসি সার্কিট। এই হিস্টেরিসিস লস ডিপেন্ডস করে কার উপর? ম্যাগনেট, যে পার্টিকুলার মেটেরিয়ালটা ইউজ করছি তার উপর। সিলিকন স্টিল ইউজ করলে এই হিস্টেরিসিস লস কিন্তু সবচেয়ে কম হয়। মেটেরিয়ালটার নাম মনে রাখবে, সিলিকন স্টিল। সিলিকন স্টিল ইউজ করলে এই মেটেরিয়াল এর কিন্তু লস অনেক কম হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে? Yes, sir. Yes, sir. Yes, sir. এরপর যেটা পরের ইয়েতে দেখাচ্ছি, হিস্টেরিসিস লসে হিস্টেরিসিস কার্ভটা দেখা, বিএইচ কার্ভ। বিএইচ কার্ভে কি হয়? এদিকে এইচ, এদিকে বি। বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এইচ মানে হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। ম্যাগনেটাইজিং ফোর্স হচ্ছে কারেন্টের মতো। এই ধর সাপোজ এইটাতে যদি কারেন্ট এরকম করে বাড়ছে বাড়ছে বাড়ছে, কারেন্ট আবার জিরো হচ্ছে, কারেন্ট আবার নেগেটিভ হচ্ছে, আবার জিরো হচ্ছে, এর যা চেঞ্জ হবে ম্যাগনেটাইজিং ফোর্সেরও তাই চেঞ্জ হবে, এর কোনো আলাদা চেঞ্জ হবে না। এটা টাইমের সাথে সাথে যদি এটা কারেন্টের কার্ভে যা চেঞ্জ হবে ম্যাগনেটাইজিং ফোর্সেরও ঠিক সেম চেঞ্জ হবে। তার মানে কারেন্ট কি হয়? টাইমের রেসপেক্টে আস্তে আস্তে কি হচ্ছে, এখান থেকে এইখানে যাচ্ছে যখন কারেন্ট কি হচ্ছে? বাড়ছে। তো তাহলে এখানে কারেন্ট বাড়লে বি বাড়ছে, বি বাড়তে 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 এরকম জায়গায় পৌঁছবে। এই জায়গাটায় গিয়ে কি হলো? স্যাচুরেটেড হয়ে গেল না? এখানে গিয়ে কি হলো? স্যাচুরেটেড হলো কি হলো না? কেননা পিক পয়েন্টে চলে গেছে। তার মানে যত কারেন্ট পাঠালাম ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মানে কি? ফ্লাক্স তত বাড়লো, পার ইউনিট এরিয়াতে ফ্লাক্সের নাম্বার অফ ফ্লাক্স বাড়লো। এবার কি করবো? কারেন্ট কমিয়ে জিরোতে আনবো তো নাকি? এই পয়েন্টে আনবো। যখনই তুমি কারেন্ট কমাতে শুরু করলে তখনই কি হলো? এটা কমতে 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 কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সটা জিরোতে এলো না, ওর একটা ভ্যালু রয়ে গেল। এইটা হচ্ছে ওর ভ্যালু। এইটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। তার মানে কি? তুমি ধরো কারেন্ট পাঠিয়ে কোনো একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট করলে, দিয়ে কারেন্ট পাঠানো বন্ধ করে দিলে, কিছুক্ষণ পরে কারেন্ট পাঠানো বন্ধ করে দিলে, তাহলে সঙ্গে সঙ্গে কি ম্যাগনেটটা কি ম্যাগনেটাইজিং প্রপার্টি চলে যাবে? ও কি আর লোহাকে অ্যাট্রাক্ট করতে পারবে না? পারবে। কিছু খুব কম প্রপার্টি ওর মধ্যে কিন্তু থেকে যাবে। একটা ম্যাগনেটকে ম্যাগনেটে কনভার্ট, একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালকে ম্যাগনেটে কনভার্ট করার পর সে ম্যাগনেট হয়ে গেল, তারপর কারেন্ট পাঠানো বন্ধ করে দিলে সে আবার ওই পুরোনো জায়গায় চলে যায় না, তার মধ্যে কিছুটা ম্যাগনেটিক প্রপার্টি থেকে যায়। তখনও সে কিন্তু লোহা বা তার যে প্রপার্টি ও অ্যাট্রাক্ট করতে পারবে। এই জিনিসটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। অনেক ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তুমি দার্জিলিং বেড়াতে গেলে, গিয়ে দার্জিলিং থেকে ফিরে এলে, তোমার মধ্যে কি দার্জিলিং এর সব কিছু মাথা থেকে বেরিয়ে গেল? সব মেমোরি কি মানে আর কিছু রইলো না? দার্জিলিং এর মেমোরি কি তোমার মাথায় রইলো না? কিছুটা মেমোরাইজড হয়ে থাকে। এই জিনিসটাকে বলা হয় রেসিডুয়াল ম্যাগনেটিজম। বোঝা গেছে না যায়নি? Yes, sir. বাকিরা হ্যাঁ স্যার। এরপর এবার তুমি যদি বলো তাহলে স্যার কি করে ওটাকে পুরোপুরি ডিম্যাগনেটাইজড করবো, আবার পুরোনো মেটেরিয়াল নিয়ে যাবো, তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে যে ডিরেকশনে কারেন্ট পাঠিয়েছিলে তার অপোজিট ডিরেকশনে কারেন্ট পাঠাতে হবে। সেটা এসির ক্ষেত্রে যদি এই তার মানে এখন জিরোতে এসে গেছে, এরপরে যে এই এবার কি হবে? এতে এবার নেগেটিভে কমছে, যে এরকম জায়গায় আসবে তখনই
এইখানে চলে আসবে। এইখানে চলে আসা মানে কি, এইচ কি নেগেটিভ, তো এটাতে এইচ, তার মানে এটা তো মাইনাস এইচ, এটা বি, এটা মাইনাস বি, তার মানে এইচ তো নেগেটিভ হয়ে গেছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তার মানে এইচ নেগেটিভ থাকা অবস্থায় বি কিন্তু 0 হয়ে গেছে, তার মানে এর মধ্যে আর কোনো ফ্লাক্স বেঁচে নেই। এরপরে যদি আমি আরো এগোই তাহলে এই পয়েন্টে আসবে। এরপরে আমি আবার কি করছি, আমি আবার কারেন্টটাকে 0-র দিকে নিয়ে যাচ্ছি। এরপর কি হবে, আবার এ পজিটিভে উঠবে, এই মিশে যাবে। এই যে কার্ভটা হলো এটাকে হিস্টেরিসিস কার্ভ বা বিএইচ কার্ভ বলে। ক্লিয়ার? এটাই হচ্ছে হিস্টেরিসিস লুপ। এই লুপটাকে বলা হয় হিস্টেরিসিস লুপ। এই লুপের এরিয়া যার যত বেশি তার তত হিস্টেরিসিস লসও তত বেশি। ধরো কোন একটা কার্ভের কোন একটা ক্ষেত্রে কার্ভটা এরকম না হয় এরকম হলো, তার মানে সেই মেটেরিয়ালের ক্ষেত্রে হিস্টেরিসিস লসও কিন্তু বেশি। কোন মেটেরিয়াল ইউজ করলে হিস্টেরিসিস লস কমে, সিলিকন স্টিল ইউজ করলে হিস্টেরিসিস লস কমে। ক্লিয়ার হয়েছে? এইটা হলো হিস্টেরিসিস লস, এটা হলো বিএইচ কার্ভ বা হিস্টেরিসিস লুপ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।